जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। लेट्स गो गाइस, ভিডিওর মধ্যে ঢোকা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেয়া। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো সকাল সকাল এত বড় একটা ব্যাগ নিয়ে আমরা ভোর রাত্রে কোথায় যাচ্ছি। চলো তোমাদের সাথে তাহলে সবটা ডিটেইলস শেয়ার করা যাক। এখন কয়টা বাজে চলো তোমাদের একটা আন্দাজ মতো টাইম বলছি, কারণ এক্সাক্ট টাইমটা আমার একদমই মনে নেই। এখন 4টে থেকে 4:30 বাজে, আর আমাদের বাড়ির সামনে স্টেশন হচ্ছে দাসনগর স্টেশন। এখান থেকে আমরা লোকাল ট্রেনের জন্য টিকিট কেটে নেব। লোকাল ট্রেনের টিকিট কাটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, সেই জন্য আমরা লোকাল ট্রেনে করেই যাচ্ছি। আর লোকাল ট্রেনের টিকিটের মূল্যটা কিন্তু অনেকটাই কম, ওই 40 থেকে 45 টাকা। তোমরা কখনো দীঘা যদি লোকাল ট্রেনে গিয়ে থাকো তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবে। যখন কোথাও ঘুরতে যাওয়ার থাকে তার আগের দিন রাত থেকেই আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো ভাবি কখন সকাল হবে আর কখন সকাল হবে, আর এই সকালবেলা করে কোথাও যখন যাই না, বেরিয়ে পড়ি, তখন একটা আলাদাই আনন্দ মনের মধ্যে কাজ করে। আমরা দাসনগর থেকে সাঁতরাগাছি চলে আসি। এবার সাঁতরাগাছি স্টেশন থেকেই আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। আমাকে আর গৌতমকে বাদ দিয়ে আমাদের সাথে রয়েছে 3 জন বন্ধু, আর বাকি বন্ধুরা চলে গেছে গতকাল রাতে। এখানে ভিডিওটা একটু পজ করব, একদম ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ স্টেশনে কিন্তু প্রচন্ড ভিড় হতে চলেছে, যেহেতু আমরা যাচ্ছি লোকাল ট্রেনে। ট্রেনটা স্টেশনে এসে থামা মাত্রই সবাই হুড়মুড় করে ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছিলাম, কারণ সিট দখল করতে হবে। একসাথে সকলে কিন্তু সিট আমরা পেয়েও গিয়েছিলাম। লোকাল ট্রেনে তো এমনিতেই ভিড় হয়, কিন্তু আমরা যে সময়টায় যাচ্ছি এই সময়টা কিন্তু আরো ভিড় হবার কথা। আমি তো এত ভিড় দেখে সত্যি অবাক হয়ে গেছি। ভাবছিলাম মনে মনে যদি আমরা সিটটা না পেতাম তাহলে আমাদের অবস্থা কি হতো। অন্য সময় হয়তো ট্রেনে এত ভিড় হতো না। আমরা যে সময়টা যাচ্ছি সেটা হচ্ছে দোল আছে, শুক্রবার আর শনিবার, এই দুটো দিন কিন্তু সবাই দীঘায় ঘুরতে যায়। কাছাকাছি যেহেতু টুরিস্ট প্লেসের মধ্যে একমাত্র দীঘাই রয়েছে, আমরাও তাই দীঘায় যাচ্ছি। আর ট্রেনে কিন্তু যেতে যেতে খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের লেগে রয়েছে। আমরা যে সময়টা যাচ্ছি না সেই সময়টা ভীষণ গরম ছিল, মানে রোদের তেজও প্রচন্ড ছিল। আর তার উপরে লোকাল ট্রেনের ভিড় দেখতে পাচ্ছ, এত ভিড়ের মধ্যে কতটা কষ্ট হচ্ছিল আমাদের। কিন্তু সব থেকে বড় ব্যাপার, বন্ধুরা যেহেতু একসাথে যাচ্ছি আনন্দ করতে করতে, সেখানে কষ্টটা আর অনুভব হয়নি। কিন্তু হ্যাঁ, তার মধ্যে এটাও দেখো তোমরা, 40 থেকে 45 টাকা মাত্র টিকিট কেটে আমরা কিন্তু দীঘা পৌঁছে যাচ্ছি। ট্রেনের জার্নি কাটিয়ে আমরা একদম দীঘায় নেমে পড়েছি। দীঘা স্টেশনে দেখতে পাচ্ছ স্টেশনের ভিড়, মারাত্মক ভিড়। মানে ওপর থেকে মায়ের একটা কথা বলে না, ভিড় দেখলে ওপর থেকে সর্ষে চড়ালে একটাও নিচে পড়বে না, সেরকম হয়ে গেছে ভিড়। দেখতে পাচ্ছ শুধু লোক কুলকুল করে ট্রেন থেকে নামছে। আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে, যে কখন আমরা খাওয়া দাওয়া করব। খুব জোরে খিদে পেয়েছে, কারণ ট্রেনের মধ্যে সেইভাবে কোনো খাবার দাবার ওঠেনি। আর একটা কথা মনে হচ্ছিল কখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে যাব। এই পচা গরম আর সহ্য হচ্ছে না, সমুদ্রে একটু হাওয়া গায়ে লাগাতে হবে। এক তো পচা গরম সহ্য করে লোকাল ট্রেনে জার্নি করে আমরা এলাম, তারপরে যে একটু শান্তি করে খাবো টিফিনটা, সেটাও আমাদের কপালে জোটেনি। মানে এখানে লুচি আর ঘুগনি দিয়েছে, ঘুগনির মটরটা যদি কারোর মাথায় ছুঁড়ে মারি হয়তো তার মাথাটা ফেটে যাবে। যাই হোক, খিদের সময় যা পেয়েছি সেটাই খেতে হবে, আর কিছু করার নেই আমাদের। খাওয়া দাওয়া হলে আমরা চলে যাব এবার রুমের মধ্যে। হোটেল আমাদের আগে থেকে ঠিক করা ছিল, তাই রোদের মধ্যে এসে আমাদের আর হোটেল খোঁজাখুঁজি করতে হয়। দুপুরবেলাটা নর্মালি খাওয়া দাওয়া করে আর সমুদ্রে স্নান করে একদম রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায় ঘুরু করতে বেরোচ্ছি। আর এই সন্ধ্যার দৃশ্যটাই তোমাদের কাছে তুলে ধরবো। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা একটু ভেতর দিকে ছিল, আর হোটেলের নাম ছিল প্লে অ্যান্ড পাবেল। হোটেলের কথা যখন তুললাম তাহলে একটু বলি, হোটেলের পরিষেবা আমার কিন্তু ভালো লাগেনি, তবে হ্যাঁ হোটেলের রুমগুলো আমার ভালো লেগেছে। আরো একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু নিউ দীঘাতে আছি। আগে সমুদ্রের কাছ থেকে একটু ঘুরে আসবো, তারপরে আমরা ওখান থেকে চলে যাব ওল্ড দীঘাতে। এই সন্ধ্যার টাইমটা কিন্তু ওল্ড দীঘাতে খুব ভালো লাগে। আর আকাশের চাঁদটা দেখো একদম গোল উঠেছে, যেহেতু পূর্ণিমা। আমরা এখানে অপেক্ষা করছিলাম আমাদের বাকি আরো বন্ধুর জন্য, কিন্তু তারা বললো যে তারা আর আজকে ওল্ড দীঘায় ঘুরতে যাবে না, তারা নিউ দীঘাতেই থাকবে। কিন্তু আমরা ভেবেছিলাম আজকে প্রথম দিনটা আমরা একটু ওল্ড দীঘায় ঘুরতে যাব। সেই জন্য মতের না মিল হতে ওরা চললো নিউ দীঘায় আর আমরা চলে গেলাম ওল্ড দীঘায়। কিন্তু এটা কিন্তু নিউ দীঘারই সমুদ্র। আগে আমরা নিউ দীঘা ঘুরে তারপর ওল্ড দীঘা গিয়েছিলাম। নিউ দীঘাতেও বেশ আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। এবার আমরা চলে যাব ওল্ড দীঘার দিকে। এখানে অনেক রকম দোকান আছে, অনেক জিনিস পাওয়া যায়। আমি কিনেছিলাম একটি ব্যাগ আর একটা ছোট্ট গাড়ি কিনেছিলাম আমাদের বাড়ির পুচকুটার জন্য। তবে হ্যাঁ, এখান থেকে জিনিস কিনতে হলে একটু দাম দর করে নেবে। এরা কিন্তু দামটা অনেকটা বেশি বলে, একটু দাম দর করলে হয়তো দামটা কমিয়ে দেয়। আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এই
মার্কেটে, তারপরে সমুদ্রের পাড়ে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো সময় কাটিয়েছি। তারপরে এবার চলে যাব আমরা খাবার কেনার জন্য। হোটেলে ফিরতে হবে তো, সেই জন্য খাবার একেবারে এখান থেকে কিনেই আমরা হোটেলে চলে যাব। রাতের জন্য কি কি খাবার কিনেছিলাম চলো বলি। আমার বন্ধুরা নিয়েছিল গোটা মুরগি একটা রোস্ট করিয়ে নিয়েছিল, আর আমরা নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন। যখন আমরা ওল্ড দিঘা যাচ্ছিলাম তখন তোমাদের এই মন্দিরটা আমার দেখানো হয়নি, তাই বাড়ি ফেরার পথে মানে হোটেলে যাবার পথে আমার মনে পড়ে গেল তোমাদের একবার মন্দিরটা দেখিয়ে নিই। এটাই সেই জগন্নাথের মন্দির। এখনো এই মন্দিরটা খোলা হয়নি জনসাধারণের জন্য, এটা খুলবে ওই আশা করি 29 এপ্রিল করে, আমি যতদূর ওখানে লোকের কাছ থেকে শুনেছি। এবার সঠিকটা আমি জানি না। তোমরা যখন ট্রেন থেকে নামবে দীঘা স্টেশনে তখনই কিন্তু এই মন্দিরটা দেখতে পাবে। মন্দিরটা বিশাল আকারে রয়েছে, বিশাল একটা জায়গা নিয়ে মন্দিরটা স্থাপন করা হয়েছে। যখন নেক্সট বার আসবো দীঘায় তখন কিন্তু এই মন্দিরটা থেকে অবশ্যই ঘুরে যাব আর তোমাদেরকেও দর্শন করিয়ে নিয়ে। এবার চলে আসি আমরা পরের দিন সকালে একদম মোহনায়। ভোর ভোর চলে এসেছিলাম মোহনায়। আর মোহনায় এসে দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। সূর্য প্রায় উঠে গেছে, বেশ ভালো গরম পড়েছে। তবে হ্যাঁ, সমুদ্রের হাওয়াটা যেহেতু আছে সেই জন্য খুব ভালো লাগছে। প্রত্যেকবারেই আমি মোহনাতে আসি ভোর ভোর। আমার এবারেও ইচ্ছা ছিল একদম ভোরের দিকে আসবো আর ভোরের দিকেই একদম তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, কিন্তু দেখো আসতে একটু দেরি হয়ে গেছে। আর পারে না একটা জিনিস পড়েছিল, চলো সেটা তোমাদের দেখাই। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অদ্ভুত একটা জিনিস, আমি এটা জানি না কি। অনেকে বলছে সিল মাছ, আবার অনেকে বলছে এটা ডলফিন। এবার তোমরাই কমেন্টে বলবে এটা সিল মাছ না ডলফিন। তবে আমি এটার একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম। তবে এটা যাই হোক, এটার আকারটা কিন্তু বিশাল, আর এটা পাড়ে এসে একদম মৃত অবস্থায় আছে এখন। সমুদ্রের ঢেউয়ে হয়তো এটা চলে এসেছে। এটা দেখার জন্য দেখতে পাচ্ছিলাম অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। তো আমিও দেখছিলাম যে এটা কি, আর গৌতমকেও দেখাচ্ছিলাম যে দেখো এটা কি। ও বলতে পারলো না এটা কি। তারপরে আমরা দেখো এবার সমুদ্রের দিকে চলে যাব। ওদিকে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে। আমি ভেবেছিলাম একদম ভোরবেলা আসবো, সূর্যটা সবে সবে উঠবে, কয়েকটা ফটো তুলবো, তোমাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করবো, বাট সেটা হয়নি, একটু দেরি হয়ে গেছে। মোহনায় আর একটা জিনিস ঘটেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। গৌতমের জুতো জলে ভেসে চলে গিয়েছিল, সেটার একটা শর্টস ভিডিও ইউটিউবে ছাড়া আছে। বড় ভিডিও মানে এই লং ভিডিওর সাথে সেটা আর অ্যাটাচ করলাম না। ওটা খুব খারাপ একটা ব্যাপার হয়েছিল। সমুদ্রের জলে গৌতমের জুতো ভাসিয়ে নিয়ে চলে যায়, আবার নতুন একটা জুতো কিনতে হয়। তারপরে আমরা উদয়পুরে ঘুরতে চলে এসেছিলাম। ফার্স্ট বোটিং করেছি, কোনোদিন বোটিং করিনি, এই প্রথমবার আমরা উদয়পুরে এসে সব বন্ধুরা সাহস করে বোটিং চেপেছিলাম। আর সত্যি বলবো এক্সাইটেড ছিলাম ভীষণ রকম ভাবে যে কেমন লাগবে। আমাদের কিন্তু সবারই ভীষণ ভালো লেগেছে। প্রথমটা ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু যখন মাঝ সমুদ্রে গেল, মানে পুরোপুরি তো মাঝে যায়নি কিন্তু যতটা গেছে বেশ ভালো লেগেছে। আর মাঝ সমুদ্রে গিয়ে ওরা অনেকক্ষণ দাঁড়ায়। বোটিংটা করতে নিয়ে থাকে 100 থেকে 150 টাকা। আমার ঠিক মনে নেই 100 টাকা নিয়েছিল না 150 টাকা। আর এদিকে আমার বন্ধু তো ভয়ে একদম কান্না করে দিয়েছে। ভেবেছিলাম এই বোটিংটা করার সময় ফোন একদমই আনবো না, কিন্তু গৌতম বললো চলো ফোনটা আমি হাতে ধরে নেব। তো অনেক রিস্কে আমরা ফোনটা এনেছিলাম, যেহেতু বোটটা অনেক নড়ছিল, হাত থেকে যে কোনো সময় কিন্তু ফোনটা পড়ে যেতে পারতো। কিন্তু অনেক কষ্ট করে আমরা ফোনটা নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে এই ভিডিও ক্লিপটা শেয়ার করব বলে। প্রথমবার আমরা সবাই বোটিং করলাম, সমুদ্রের এত দূরে রয়েছি আমরা, ভীষণ ভালো লাগছে। তো এটা একটা স্মৃতি হয়েই থাক। আমি ভাগ্যিস ফোনটা এনেছিলাম, তাই সকলের একটা ভিডিও ক্লিপ একটা স্মৃতি হয়ে আমার কাছে রয়ে গেল। এদিকে আমার বান্ধবী পিঙ্কি বেশ ভালোই ভয় পেয়েছিল, ওর মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে ও রীতিমতো কতটা ভয়ে ছিল। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তো প্রথম বোটিং চেপে কেমন লাগলো বল। তারপরে এখানে একটা স্টার মাছ আমরা দেখতে পেয়েছিলাম, দেখো এটা জীবিত কিন্তু। আর প্রথমবার কিন্তু আমি স্টার মাছটাও দেখলাম। অনেকবার এসেছি, স্টার ফিশ কখনো আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে সবাই মিলে বন্ধুরা একসাথে ছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, নাচ গান হচ্ছিল, ভীষণ রকম ভাবে আমরা এনজয় করেছি দিনটাকে। বুঝতেই পারছো বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় আর কি, পাগলামির শেষ নেই আমাদের সকলের। পরের দিন আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি আসতে গিয়ে আমাদের অনেক হ্যাপা পোহাতে হয়েছিল, কারণ আমরা ট্রেন পাইনি, আবার আমাদের বাসে করে আসতে হয়। আর বাসে করে 3 থেকে 4 ঘন্টা বসে আসা মানে ভীষণ কষ্টের ব্যাপার, অনেক দিন বাসে চাপিনি। আর সব থেকে বড় কথা বাসও আসতে গিয়ে অনেকটা লেট করে ফেলেছে, মানে 3 ঘন্টার 4 ঘন্টার জায়গায় আমাদের 5 থেকে 6 ঘন্টা লেগে গিয়েছে। আর অনেকটা সময় আমরা বাসের মধ্যেই কাটিয়েছি, বসে বসে জাস্ট বোর ফিল করছিলাম। কিন্তু হ্যাঁ, কাছাকাছি সকলেই ছিলাম, মোটামুটি আনন্দ করতে করতে এসেছি। কিন্তু বাসে যেহেতু
এসেছি, একটা কষ্ট অনুভব আমরা সকলেই করেছি। কিন্তু ট্রেনে যতই ভিড় হোক, ট্রেনে কিন্তু কষ্টটা আমরা অনুভব করিনি। বাসে যেতে গিয়ে জাস্ট আমাদের সকলের হালাত একদমই খারাপ হয়ে গিয়েছিল। আমাদের মনে হচ্ছিল কখন আমরা বাস থেকে নামবো। এই তো ছিল আজকের ব্লগ, আমার দীঘা ট্যুর ব্লগ। আর দীঘাতে খুব ভালোভাবে কাটিয়েছি, দুদিন খুব ভালোভাবে এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিও জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো ততক্ষণের জন্য বাই বাই।